নিয়ন্ত্রক সংস্থা যেটি রয়েছে অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, তার যে তার সক্ষমতাটা, তার তার যে কাজ করার উদ্যম এবং উদ্যোগ দুটোই, এইগুলো কি অবস্থায় রয়েছে। সেখানে তো আমরা দেখছি যে কেন্দ্রীয় ব্যাংকের যে স্বাধীনতা সেটা ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে এবং যার ফলে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তেমন আমরা কোনো কিছু লক্ষ্য করছি না। তাছাড়া এখানে আরেকটা ডুয়াল রেগুলেশন রয়েছে, যেটা আমরা জানি যে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশন যেটা করা হয়েছে, সেইখানে তারা আবার অনেক কিছু রেগুলেশন দিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংকের উপরে, অথচ কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনভাবে সেটা কাজ করার কথা। এরকম আরও বিষয় রয়েছে, পরবর্তীতে আমি হয়তো আরেকটু বিস্তারিত বলবো, যে সেইগুলো অনেক দিন থেকে আটকে আছে, সেগুলোর কোনো সুরাহা হচ্ছে না, খুব স্লোতগতি এটি একটি। এখানেও কিন্তু কিছু দুর্বলতা রয়েছে। সেখানে মর্টগেজ বিষয়জনিত, যখন কোনো একটা ব্যাংক দুর্বল হয় তখন তার যে মর্টগেজ তার এগেনস্টে মর্টগেজ থাকে, সে তো ডেটা এবং ইনফরমেশন এইটা সম্পর্কিত বিষয়। এখানে দুটা লেয়ারে, একটা হচ্ছে যে ব্যাংকগুলো তাদের সমস্ত তথ্য তাদের মধ্যে থাকা উচিত। সেটা হলে আসলে সাংবাদিকদের কোথাও ঘোরাঘুরি করতে হয় না তথ্যের জন্য, সবার তাদের লাইফটাও ইজি হয়। তারা হয়তো মতামত নিতে যাবেন কোথাও, কিন্তু এইগুলোও কিন্তু সঠিক হয় না, কারণ ভুল তথ্যের উপর নির্ভর করে ভুল নীতি প্রণীত হবে। এখন এই যে স্বাস্থ্যের কথা বলছি, এই স্বাস্থ্যের কথা এর আগে আমি কয়েকটা, যে এই 4টা ফ্রেমওয়ার্কের মধ্যে এইগুলোভাবে জড়িত। আমাদের একটা গবেষণা আছে, সেটা একটু টেকনিক্যাল গবেষণা, কিন্তু সেখান থেকে আমরা দেখেছি যে এইটার সুশাসনের সাথে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে এই 4টা ইয়ের মাধ্যমে আমরা এখানে ব্যাখ্যা করছি যে হতে শুরু করে এবং তখনই কিন্তু চিন্তার বিষয় দাঁড়ায়। তারপরে আরেকটি হচ্ছে যে যখন কিনা এই যে গোষ্ঠী প্রতিযোগিতার বিষয়টা চলে গিয়েছে এবং এই প্রতিযোগিতার বিষয়টা যখন না থাকে, তখন আমরা বলছি যে সুশাসনের মধ্যে একটা দুর্বলতা চলে আসে, বিক্রি করে দিবে ডিসকাউন্ট প্রাইসে। এএমসি কেনার পরে তারা আবার সেটাকে প্রফিটেবল করবে এবং তাদের ক্ষেত্রে তখন এই ক্ষেত্রে হবে কি যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তারা তাদের কাজ বন্ধ করে তারা এটাকে প্রফিটেবল করে চলে যাবে এবং আরও লাভবানভাবেই চলতে থাকবে, এটার ম্যানেজমেন্টটা ভালোভাবে চলবে। এটার জন্য তো কিছু পূর্ব শর্ত দরকার এবং সেইটাই আমাদের নাই। সেই কারণেই, এবং আরেকটা বিষয় হচ্ছে যে, এবং তখন যদি এই পূর্ব শর্তগুলি মিট আপ না করা হয় এবং সরকার যদি আবার আমাদের সরকারের ভিতরে যথেষ্ট পরিমাণ যোগ্যতা আছে কিনা, এক্সপার্টি আছে, দক্ষতা আছে কিনা, এটি একটি বিষয়। এবং তারপরে হচ্ছে যে আমাদের তো ব্যাংকের সুশাসনের অবস্থা দেখে আসছি, তো এখন এই এএমসি যখন প্রতিষ্ঠা হবে সেইটা সুশাসন কিভাবে নিশ্চিত করা হবে, এখানে কি যে আমাদের যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টগুলির জায়গাগুলি রয়েছে সেগুলা কিভাবে আমরা অ্যাভয়েড করব। এবং তার কয়েকটা পূর্ব শর্ত রয়েছে, এগুলো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী বিভিন্ন দেশে প্রিকন্ডিশন থাকতে হয় যে এই এএমসিগুলা কাজ করবে কি করবে না, অর্থাৎ এই যে আমাদের রিফর্ম করে। আরেকটা হচ্ছে যে যে ইনস্টিটিউশনগুলোর যে স্বাধীনতা, প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা এবং যে সমস্যা এবং ঋণ আদায় ইত্যাদি, এই ব্যাপারে আমাদের কি শক্তিশালী একটা আইনি কাঠামো রয়েছে সেটাও না। সুতরাং এই পূর্ব শর্তগুলি যদি মিট আপ না করা হয়, পরিপালন না, বিভিন্ন দেশে ব্যাংক যখন দুর্বল হয় তাদের স্বাস্থ্য পুনরুদ্ধার করার জন্য সরকার তাদেরকে রিক্যাপিটালাইজ, ব্যাংকিং খাতের যে এই সমস্যাটা, এটা তো আজকে সৃষ্টি হয় না, এটা একটা দীর্ঘমেয়াদী এবং এটা অনেক দিন জমতে জমতে একটা পুঞ্জীভূত সমস্যা হয়ে গেছে এবং এটা একটা কাঠামোগত সমস্যা। এটা কোনো শর্ট টার্ম মেজার না, কিংবা একটা যে আমি কিছু কসমেটিক চেঞ্জ, যে এখানে এদিক সেদিক স্পোরাডিক কিছু ছোট ছোট এদিক সেদিক কিছু নীতিমালার মাধ্যমে এটা ঠিক করতে পারবো, সেটা না। এটার একটা কাঠামোগত সমস্যা, অর্থাৎ কিনা মূল এটার সমস্যাটার গভীর, অনেকখানি গভীর, এবং এই গভীরতার, এই জটিলতার কিংবা এই যে কাঠামোগত সমস্যাটার কারণটা হচ্ছে কিভাবে এটা সৃষ্টি হলো। শুরুতেও বলেছি, বারবার বলতে হচ্ছে একই কথা, সেটা হচ্ছে যে আমাদের যে সুশাসন এবং স্বচ্ছতা, জবাবদিহিতার অভাব এবং ব্যাংকিং খাত পরিচালনার ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত যে নিয়ন্ত্রণ সংস্থাগুলো তাদের কাজ করার ক্ষেত্রে বাধা, কিংবা তাদের স্বপ্রণোদিত হয়েই অনেক সময় কাজ না করা রাজনৈতিক প্রভাবের কারণে সেইটার একটা আমরা এটার ফলাফলটা দেখতে পাচ্ছি। এবং যে নিয়ন্ত্রক সংস্থার যে স্বাধীনভাবে কাজ
না করার যে একটা অভ্যাস হয়ে গেছে, এর ফলে কিন্তু ধারাবাহিকভাবে আমরা দেখছি তারা তাদের স্বাধীন সত্তাটা হারিয়ে ফেলছে এবং এখানে রাজনৈতিক প্রভাব, ব্যবসায়িক প্রভাব, সেগুলো সবচেয়ে বড় নিয়ামক হিসাবে কাজ করছে ব্যাংকিং খাতের নীতি নির্ধারকের ক্ষেত্রে। সেটা সুদের হারের ক্ষেত্রেই বলি, ব্যাংকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেই বলি, কিংবা ব্যাংকের যে সুদ খেলাপি ঋণ মওকুফ করে দেওয়ার ক্ষেত্রে বলি, কিংবা ব্যাংকের পুনঃতফসিল করার জন্য ফর্মুলা তৈরি করা সেটার ক্ষেত্রে বলি, সেগুলো তো আর কেন্দ্রীয় ব্যাংক থেকে আসে না, সেগুলো আসে বাইরে থেকে এবং সমস্যাটাই হচ্ছে সেখানে। আমরা এই সমস্যা থেকে যতদিন পর্যন্ত বের হয়ে না আসতে পারবো, ততদিন এই যে ছোট ছোট খাতোয়ারি পদক্ষেপ আমরা যতই নিই না কেন, সেটা কিন্তু আমরা এই খাতটাকে উন্নত করতে পারবো না, এই খাতের সমস্যাগুলো থেকে আমরা পরিত্রাণ পাবো না।